সম্প্রতি 33,147 কোটি টাকার কথা যেটা বলছেন, এখন এই জিনিসটা গত 16 বছরে কিভাবে বাড়লো? 5% যদি হয়, ওই 5%টা কত ছিল এবং এই 16 বছরে কিভাবে আসলে বাড়ছে বা কোন প্রক্রিয়ায় জিনিসটা বাড়ছে? সকালবেলা আমি আপনাদের ওই প্রধান কার্যালয়ের সামনেও ছিলাম, সেখানে বারবার বলা হচ্ছিল এটা অফিসিয়াল অডিটের গ্রামীণফোনের কর্তৃপক্ষের একটা হিসাব অনুযায়ী আপনারা বলছেন যে 33,147, কিন্তু এটা কোন প্রক্রিয়ায় আসলো এবং এই 5% আসলে কোন টাকার অংশ আপনাদের বেতনের নাকি অন্য কিছু? ধন্যবাদ আপু, আমি বিস্তারিত ব্যাখ্যা করছি, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রয়োজনীয় কাগজপত্র পরবর্তীকালে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, যেমন অডিট রিপোর্ট এবং ক্যালকুলেশন সমস্ত পেপারস করা আছে। আচ্ছা, 2009-10 অর্থ বছর থেকে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করে যে বাংলাদেশে কর্মরত যে কোনো প্রতিষ্ঠানের টোটাল যে প্রফিট হবে, এই প্রফিট থেকে 5%, অর্থাৎ 100 টাকা প্রফিটের 5 টাকার মালিক হবে ওই শ্রমিকরা যারা এই প্রফিটটা অর্জন করে নিয়ে এসে দেবে শ্রমিকদেরকে। ওই সময়েই গ্রামীণফোন কোর্টে দাবি জানায় যে তারা এই ধরনের কোম্পানির অন্তর্গত না। পরবর্তীকালে যখন সরকার নিশ্চিত করে যে তারাও এর অন্তর্গত, তখন গ্রামীণফোন দাবি জানায় আমরা সেই ধরনের শ্রমিক না। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বাধ্য হয় 2010-এ পুনরায় নিখুঁত এসআরও প্রদানের মাধ্যমে নিশ্চিত করতে যে টেলিকম খাত এর অন্তর্ভুক্ত এবং এই টাকা শ্রমিকদেরকে দিতে হবে। বাট গ্রামীণফোনের ম্যানেজমেন্ট এত ভয়াবহ বদ যে এর পরেও তারা এটাকে মেনে না নিয়ে এক রিটের মাধ্যমে আদালতে যে এটাকে ওই যে দলীয় আইনজীবীদের মাধ্যমে চেপে রাখার চেষ্টা করে। বাট আফটার এ সার্টেন টাইম তারা নিশ্চিত হয়ে যায় যে এটা তাদের পক্ষে সম্ভব না। ফলে 2014-তে তারা আদালতের কাছে আবেদন করে যে শুধুমাত্র মূল টাকাটা তারা দিতে চায়, যদি শ্রমিকরা তাদেরকে এই গত 4 বছরের মূল টাকার উপরে যে প্রফিট হয় সেটা মাফ করে দেয়। আমি এবার এই প্রফিটের অংশটা ব্যাখ্যা করছি। বাংলাদেশের আইন এবং অর্থনৈতিক ব্যাখ্যা অনুযায়ী যদি আজকে গ্রামীণফোন বাংলাদেশের কোনো শ্রমিকের টাকা না দিয়ে রিটেইনড আর্নিংস হিসেবে এই টাকাটা পরবর্তী বছর আবার কোম্পানিতে ব্যবহার করে, তবে ওই টাকার যে আয়ের অংশ তার 75%-এর মালিক হবে এর শ্রমিকরা, ওই টাকাটা যাদের ছিল। আমি সিম্পল করে দিই, 2009-10-এ গ্রামীণফোনের প্রফিট ছিল 210%, অর্থাৎ শ্রমিকদের পাওনা ছিল 10 টাকা সামথিং পয়সা। গ্রামীণফোন এই টাকাটা দেয়নি, এই টাকাটা ক্যাশ প্রফিট দেখিয়ে নরওয়েতে পাচার করা হয়েছে। আপনারা গ্রামীণফোনের অর্থনৈতিক রিপোর্টগুলো পর্যালোচনা করলেই দেখবেন গ্রামীণফোন সব সময় নগদ মুনাফা বিতরণ করে। কারণ হইল এই নগদ মুনাফাই সেই প্রসেস যাতে আয়ের মূল অংশটা সম্পূর্ণ ক্যাশ রূপে বাংলাদেশের বাইরে পাচার করে দেয়া যায়। তো এই যে 10 টাকা 72 পয়সা অর সামথিং, এটা 9-10 অর্থ বছরের শ্রমিকের পাওনা, এটা শ্রমিককে দেয়া হয়নি, বাট ক্যাশ আকারে মালিকদের টাকাটা কিন্তু অলরেডি নরওয়ে চলে গেছে। পরবর্তী বছর গ্রামীণফোন যে 100 টাকা ইনভেস্ট করেছে তার মধ্যে 89 টাকা সামথিং পয়সা ছিল গ্রামীণফোনের, আর 11 টাকা 70 পয়সা বা 72 পয়সা এটা ছিল শ্রমিকের। পরবর্তী বছর 2010-11-তে গ্রামীণফোনের প্রফিট ছিল অ্যারাউন্ড 240%। যদি 5% ধরেন তাহলে ওই বছর থেকে শ্রমিকদের পাওনা হয়েছে আরো 11 টাকা, আর আগের বছরের এই 10 টাকা 70 পয়সার উপর প্রযুক্ত 75% প্রফিট। ইটস এ লং প্রসেস, বাট এটা নিয়ে আমাদের অর্থনৈতিক সংস্থাকে দিয়ে ডিটেইলড অডিট করানো আছে। এই আইন এবং অর্থনৈতিক সূত্র অনুযায়ী দেখা যায় 2014 শেষেই গ্রামীণফোনের সম্পূর্ণ মালিকানা চলে গেছে এর পাওনাদার শ্রমিকদের হাতে, অর্থাৎ এর পরবর্তী সময় থেকে গ্রামীণফোন
প্রফিটের নামে যে টাকা নরওয়েতে পাঠিয়েছে তার প্রতিটা পয়সা ছিল এদেশের নাগরিকদের, এবং বাংলাদেশ সরকারের উচিত সেই টাকার প্রতিটা পয়সা বাংলাদেশে ফেরত এনে এর শ্রমিকদেরকে বুঝিয়ে দেয়া, যা 35% মালিক অ্যাজ ট্যাক্স, ভ্যাট অ্যান্ড অ্যানাদার আপনারা বাংলাদেশের প্রতিটা নাগরিক। এই বিশাল অঙ্কের অর্থ ব্যয় হওয়ার কথা ছিল বাংলাদেশের উন্নয়নে, সেটাকে কি করা হয়েছে? 60 কোটি টাকা দিয়ে 15,000 কোটি টাকা মাফ করিয়ে দেওয়া হয়েছে, 55 কোটি টাকা দিয়ে 9,000 কোটি টাকা মাফ করিয়ে নেওয়া হয়েছে। একজন ব্যক্তিকে ধনী করার মাধ্যমে ফকির করা হয়েছে 20 কোটি বাংলাদেশিকে। যে টাকাটা বাংলাদেশের উন্নয়নে ব্যবহার হতো, বছর বছর সেটা চলে গেছে নরওয়েতে। নরওয়েজিয়ানরা নিজেদেরকে প্রমাণ করেছে এরপরেও পৃথিবীর সুশীলতম জাতি হিসেবে, আর আমরা প্রমাণ হয়েছি পৃথিবীর দুর্নীতিগ্রস্ততম জাতি হিসেবে, যে দুর্নীতিকে অর্থের মাধ্যমে প্রতিদিন আরো বিস্তৃত করে গেছে গ্রামীণফোন।